সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আমি ডক্টর জুলিয়া জান্নাত, ডার্মাটোলজির মেন্টর হিসেবে আছি সিনাস মেডিকেল একাডেমিতে। আজকে আমাদের স্কিন অ্যানাটমির একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডার্মিস, কোলাজেন ফাইভ, ইলাস্টিক ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স ফাইব্রোনেক্টিন। তো এই ক্লাসটা আজকে ডেমো ক্লাস হিসেবে থাকছে। আপনারা যারা আমাদের সাথে এখনো উম, যুক্ত নেই, আহ, তারাও ওপেন ফর অল, সবাই এই ক্লাসটা করতে পারবেন। আশা করি সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ক্লাসটা শুরু করছি। আহ আমরা মশলা থার্ড এডিশন থেকে পড়ছি, নতুন একটা এডিশন যদিও চলে এসেছে। কিন্তু থার্ড এডিশনটা পড়লে ফোর্থ এডিশনটা কাভার হয়ে যাবে, এটা বেশ ডিটেলসে লেখা। আর ফোর্থ এডিশনটা ওটা একটু ইনসিস্ট করে লেখা আছে। তো আমরা থার্ড এডিশনটাই পড়বো। তো মশলার একদম শুরুর যে পেজ, সেখান থেকেই শুরু করছি। এখানে শুরুতে স্কিনের দুইটা লেয়ারের কথা বলা হচ্ছে, একটা এপিডার্মিস এবং ডার্মিস। এখানে সাবকিউটানাস ফ্যাটটাকে আলাদা করে বলেছে, কিন্তু আমরা যদি অ্যান্ড্রিউসে দেখি সেখানেও কিন্তু আমরা এই সাবকিউটানাস ফ্যাট বা প্যানিকুলাস যেটা হাইপোডার্মিস, সেটাকে স্কিন পার্ট হিসেবেই জানি। ঠিক আছে, কিন্তু এখানে স্ট্রিক্টলি স্পিকিং, হ্যাঁ, এখানে বলেছে এপিডার্মিস এবং ডার্মিস। তো এপিডার্মিস আমরা জানি একদম আমাদের স্কিনের আউটার মোস্ট যে লেয়ার, সেটা হচ্ছে এপিডার্মিস। এটা নিয়ে আপনাদের অলরেডি ক্লাসও হয়ে গেছে, এটা নিয়ে আমি ডিটেলস বলছি না। এখানে যতটুকু আছে আর কি, এটা সেলুলার পোর্শন অফ স্কিন যদি বলা যায়, সেটা হচ্ছে এপিডার্মিস। আমাদের স্কিনের যে ইম্পর্টেন্ট সেল গুলো থাকে, সেগুলো থাকছে এপিডার্মিসে। এবং যেহেতু এখানে সেল আছে, সেই জন্য এখানকার মেটাবলিক অ্যাক্টিভিটিও অনেক বেশি থাকে। যত স্কিনের যত মেটাবলিক পাথওয়ে সব আমাদের স্কিনের এপিডার্মিসে হয়ে থাকে। আর ডার্মিস যেটা, সেটা হচ্ছে মোস্টলি নন সেলুলার কানেকটিভ টিস্যু পোর্শন। ঠিক আছে, এখানে সেলের চেয়ে আমাদের কানেকটিভ টিস্যু পার্টটাই বেশি থাকে। আচ্ছা, ননসেলুলার কানেকটিভ টিস্যু কনস্টিটিউয়েন্ট অফ কোলাজেন, ইলাস্টিক ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে কি কি জিনিস পাচ্ছি? কোলাজেন, ইলাস্টিক ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স। আমাদের ডার্মিসটা দুইটা পার্ট। ঠিক আছে, একটা হচ্ছে থিন জোন, যেটা এপিডার্মিসের জাস্ট নিচেই থাকে, সেটাকে বলা হচ্ছে প্যাপিলারি ডার্মিস। এবং আরেকটা হচ্ছে যেটা থিক পোর্শন প্যাপিলার ডার্মিসের নিচে সাবকিউটানাস ফ্যাটের উপরে থাকছে, সেটা হচ্ছে রেটিকুলার ডার্মিস। এটা হচ্ছে আমাদের ডার্মিসের দুইটা পার্ট। হিস্টোলজিক্যালি যদি আমরা দেখি, তাহলে ডার্মিসের দুইটা পার্ট পাই। ডার্মিসটা 15 to 40 টাইমস থিকার দেন এপিডার্মিস। ঠিক আছে, আইলিডে হচ্ছে সবচেয়ে থিনেস্ট, 1.5 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে আমরা এটা খেয়াল করবো, ইউনিটটা খেয়াল করবো, 1.5 সেন্টিমিটার। হুম, এবং ব্যাক সেখানে থিকেস্ট থাকছে 4 সেন্টিমিটার। তাহলে অ্যাভারেজ যদি আমরা চিন্তা করি, তাহলে 1.5 to 4 সেন্টিমিটার। এবং আমরা যদি কম্পেয়ার করি এপিডার্মিসের সাথে, তাহলে দেখবেন যে থিনেস্ট পোর্শনটাও কিন্তু 0.04 মিলিমিটার, এবং থিকেস্টটা হচ্ছে 1.6 মিলিমিটার পামে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কম্পেয়ার করে বুঝতে পারছি যে আমাদের ডার্মিসটা আসলে এপিডার্মিসের বেশ ঠিক। এখানে কি কি থাকছে? এখানে থাকছে যে আমরা দুইটা ফাইবারের কথা বললাম, কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, সাথে থাকছে গ্রাউন্ড সাবস্টেন্স। এবং আমার স্কিনের যে নার্ভ, ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল, ফলিকুলার সেবাসিস, অ্যাবোকাইন ইউনিট এবং এক্রাইন ইউনিট, মাসেল, এগুলো সবই আমার ডার্মাল পোর্শনটাতে থাকছে। ঠিক আছে, এপিডার্মিসের মতোই আমাদের ডার্মিসের থিকনেসটাও অ্যানাটমিক্যাল সাইট অনুযায়ী ভ্যারি করে, সব জায়গায় একই রকম থাকে না। এবং যেহেতু এখানে সেল কম, সেহেতু এই জায়গাটাতে এনার্জি রিকোয়ারমেন্টটাও কম এপিডার্মিসের চেয়ে। ঠিক আছে, এবং ডিফারেন্ট টাইপ অফ সেল, সেল যে একেবারেই থাকে না তা না, কিছু সেল থাকে যেগুলো আমাদের ডার্মিসের ছড়ানো ছিটানো ভাবে থাকে। এখানে টু টাইপস অফ সেল, একটা হচ্ছে ফ্রি সেল এবং আরেকটা হচ্ছে ফিক্স সেল। এখানে নিচে এই জায়গাটায় আমরা দেখবো ফ্রি সেল গুলো হচ্ছে ফাইব্রোসাইট, মাস্ট সেল। আপনারা একটু সিরিয়ালি পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ, কারণ এটা ডিসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউড, তো মানে সবচেয়ে বেশি হচ্ছে ফাইব্রোসাইট, তারপরে মাস্ট সেল, হিস্টিওসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল, লিম্ফোসাইট, ইওসিনোফিল এটা রেয়ারলি থাকে।
এবং প্লাজমা সেল এটা নর্মাল ডার্মিসে থাকে না, শুধুমাত্র থাকে হচ্ছে নর্মাল মিউকোকিউটিনাস জাংশন। ঠিক আছে, এবং পিক সেল গুলো হচ্ছে আমাদের নার্ভ সেল, মেনলি সোয়ান সেল। ভাস্কুলার সেলের মধ্যে রয়েছে এন্ডোথেলিয়াল সেল এবং পেরিসাইট, এবং মাসকুলার সেলের মধ্যে রয়েছে অ্যাট্রোপিলাই মাসেল। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে, ফ্রি সেলস অফ ডার্মিস কারা এবং পিক সেল কারা। ঠিক আছে, তাহলে এটা আমরা ভালো করে পড়বো। এখান থেকে কিন্তু এমসিকিউ এস দিয়ে দুটাই আসতে পারে। এখন আমরা ডার্মিসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার নিয়ে পড়বো। শুরুতেই বললাম যে উম, এখানে যদি একটা ছবি চিন্তা করি আমরা, তাহলে এটা যদি আমাদের এপিডার্মিস হয়, তারপরে এই জায়গাটায় আমাদের ডার্মিস শুরু। ডার্মিস, এই এপিডার্মিসের নিচে যেটা, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা প্যাপিলারি ডার্মিস, এবং যেটা অ্যাডনেক্সাল স্ট্রাকচারের আশেপাশে থাকছে আমাদের হেয়ার ফলিকুলো, সেবাসেস, অ্যাপোক্রাইন, এক্রাইন ইউনিট, হ্যাঁ, নেল, এগুলোর আশেপাশে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে, যেহেতু অ্যাডনেক্সাল আশেপাশে সেই জন্য নাম হচ্ছে পেরি অ্যাডনেক্সাল ডার্মিস। ঠিক আছে, এটা দুইটাকে একসাথে বলা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল ডার্মিস। তাহলে আমার এপিডার্মিসের নিচে থাকছে অ্যাডভেন্টিশিয়াল ডার্মিস, যার দুইটা পার্ট আছে, একটা প্যাপিলারি ডার্মিস এবং আরেকটা পেরি অ্যাডনেক্সাল ডার্মিস। এবং থিক পোর্শন যেটা এর নিচে সাবকিউটানাস ফ্যাটের আগ পর্যন্ত, এই পোর্শনটা হচ্ছে আমাদের রেটিকুলার ডার্মিস। ঠিক আছে, এটা হচ্ছে থিক জোন। 1/10 হচ্ছে আমাদের রেটি অ্যাডভেন্টিশিয়াল ডার্মিস, এবং 9/10 হচ্ছে আমাদের রেটিকুলার ডার্মিস। ঠিক আছে, তাহলে থিকনেস আমরা বুঝতে পারছি প্রায় 9 গুণ বেশি। সরি একটু, আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। এরপর এই যে পরের লাইনটাতে আছে যে আমাদের প্যাপিলারি এবং পেরিঅ্যাডনেক্সাল ডার্মিসকে একত্রে বলা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল ডার্মিস। এখানকার কথাগুলোই বলছি, জাস্ট লাইন বাই লাইন না বলে আপনাদের বোঝানোর জন্য অ্যাজ এ হোল বলে যাচ্ছি। কোথাও না বুঝলে অবশ্যই আমাকে প্রতিটা টপিক পড়ানোর শেষে আপনাদেরকে সময় দেওয়া হবে, যেমন ডায়ামিসটা পড়ানোর পরে। এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ দুইটা পোর্শন পড়ছিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এখন আমরা অ্যাডভেন্টিশিয়াল ডায়ামিসটা নিয়ে পড়ছি, যেটা হচ্ছে থিন পোর্শন। এখানে কোলাজেন বান্ডেল গুলো কেমন থাকছে, ইলাস্টিক ফাইবার গুলো কেমন থাকছে, সেটা একটা কম্পারিজন হিসেবে আমরা এখানে দেখি। প্যাপিলারি ডার্মিস এবং পেরিঅ্যাডনেক্সাল ডার্মিস, যেটাকে বলা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল ডার্মিস, এখানে আমাদের কোলাজেন ফাইবার গুলো কিভাবে থাকছে, থিন এবং হ্যাফাজার্টলি অ্যারেঞ্জ। প্রতিটা কথা ইম্পর্টেন্ট, একদম এই টার্ম গুলো দিয়েই কোশ্চেন আসে, থিন নাকি থিক, হ্যাফাজার্টলি অ্যারেঞ্জ নাকি অর্থোগোনাল প্যাটার্নে থাকে, সবগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। একদম বইয়ের ভাষায় যেহেতু আমাদের কোশ্চেন কমন পাওয়ার সুযোগ আছে, এই জন্য জিনিসটা খুবই ইম্পর্টেন্স দিয়েই পড়তে হবে। ঠিক আছে, এরপরে আমাদের ইলাস্টিক ফাইবারটা কেমন থাকছে। এখানে প্যাপিলারি ডার্মিসে ইলাস্টিক ফাইবার থাকছে ডেলিকেট অ্যান্ড ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং দুই জায়গায়, ইলাস্টিক ফাইবার ন্যাচারালি হচ্ছে যে ব্রাঞ্চিং থাকবে, কিন্তু অ্যাডভেন্টিশিয়াল পোর্শনটাতে অনেক বেশি ব্রাঞ্চিং থাকে। ঠিক আছে, এবং আমাদের রেটিকুলার ডার্মিসে ইলাস্টিক ফাইবারটা কোর্স থাকে, মানে অত ডেডিকেট থাকে না, একটু মোটা থাকে, এবং ব্রাঞ্চিংটা তুলনামূলকভাবে কম।
ঠিক আছে, যদি আনব্রাঞ্চড বলে তাহলে কিন্তু ফলস। দুইটাতেই ব্রাঞ্চ থাকবে, মোর ব্রাঞ্চ থাকবে অ্যাডভেন্টিয়ালে, এবং কম ব্রাঞ্চিং থাকবে রেটিকুলারে। ফাইব্রোসাইট এবং গ্রাউন্ড সাবস্টেন্স এটা অনেক বেশি থাকে, ঠিক আছে, এবং রেটিকুলারে ফাইব্রোসাইট এবং গ্রাউন্ড সাবস্টেন্স গুলো কম থাকে। মাইক্রো সার্কুলেশন অনেক বেশি ডেভেলপ থাকে, কারণ আমরা জানি আমাদের এপিডার্মিসে কিন্তু নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নেই। এখান থেকে এই প্যাপিলারি ডার্মিস পোর্শনটা থেকেই আমার এপিডার্মিসের সেলগুলো নিউট্রিশন পাবে। এই জন্য এখানকার মাইক্রো সার্কুলেশন অনেক বেশি ডেভেলপ থাকে। কি কি থাকছে পোর্শন হিসেবে, মানে ভাস্কুলার পোর্শন হিসেবে থাকছে আর্টারিওলস, ক্যাপিলারিস এন্ড ভেনিউস, মানে এখানে কিন্তু কোনো বড় ভেসেল থাকছে না, ঠিক আছে। আর রেটিকুলার ডার্মিসের ক্ষেত্রে ভেসেল গুলো বড় থাকে। এর সাথে এডিকোসাইটস অফ সাবকিউটানাস ফ্যাট, এগুলো যেহেতু এর নিচেই হচ্ছে সাবকিউটানাস ফ্যাটের লেয়ারটা, এর জন্য আমার সেখানকার কিছু এডিকোসাইট, সেখানকার কিছু সেল আমরা একটা ইউনিটের আশেপাশে বেশি পাই, ঠিক আছে। পুরোটা জায়গায় ছড়ানো ছিটানো থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি যদি থাকে এসবি হিসেবে আসতে পারে, তাহলে বেশি থাকছে এক্রাইন ইউনিটের আশেপাশে ডার্মিসে। এরপর স্ট্রাটেড মাসেল থাকতে পারে ফেস এবং নেকের রেটিকুলার ডার্মিসে, যেটা আমাদের প্যাপিলারি ডার্মিসে থাকছে না, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের প্যাপিলারি ডার্মিস এবং রেটিকুলার ডার্মিসের কম্পারিজন বলেন, ক্যারেক্টারিস্টিক্স বলেন, সব দুটো এখানে থাকছে। এই কথাগুলো এখানে লেখা আছে এই পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। আর যেহেতু আমাদের প্যাপিলারি ডার্মিস এবং এপিডার্মিস এরা মানে খুবই কাছাকাছি থাকছে, এরা একটা মরফোলজিক্যাল এন্ড ফাংশনাল ইউনিট হিসেবে দুটো মিলে একসাথে কাজ করে। আচ্ছা, এখানে মরফোলজিক্যাল ফাংশন, যদি কোনো ইনফ্ল্যামেটরি প্রসেস হয় অথবা কোনো অল্টারেশন হয় অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল কোনো অল্টারেশন হলে, তাহলে আমাদের এপিডার্মিস এবং প্যাপিলারি ডার্মিস এরা একটা মরফোলজিক্যাল এবং ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে একই রকম রিয়াকশন শো করে, ঠিক আছে। এরপর রেটিকুলার ডার্মিসের ক্যারেক্টার তো আমরা পড়লাম। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের ফটোসিনথেসিস অফ ভিটামিন ডি এটা কোথায় হয়, আমরা যতই ডার্মিসের পোর্শনটাতে আলোচনা করি জিনিসটা কিন্তু আমাদের এপিডার্মিসে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের জানতে হবে যে ফটোসিনথেসিস অফ ভিটামিন ডি3 এটা হচ্ছে আমাদের এপিডার্মিসে। এছাড়া আমাদের আর কি ফাংশন আছে স্কিনের, একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আমাদের বডি টেম্পারেচারটাকে রেগুলেট করে, হ্যাঁ। এবং অবশ্যই একটা স্কিন হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, যাতে নক্সাইড এজেন্ট গুলো সহজে প্রবেশ করতে না পারে, এবং বিভিন্ন ধরনের ভাইটাল প্রসেস এখানে হয়ে থাকে। এই গেল আমাদের ডার্মিস, ঠিক আছে। এই প্রশ্নটাতে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, তাহলে আশা করছি এই পোর্শনটুকু আমরা অল্প পোর্শন, কিন্তু প্রতিটা লাইন প্রতিটা কথা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জন্য সবকিছু ভালো করে বুঝে পড়তে হবে। এরপর আমাদের কোলাজেন। কোলাজেনটা হচ্ছে আপু আমাদের, আপু একটু একটু কর্নিফিকেশন যদি একটু আইডিয়া দিতেন, কর্নিফিকেশন ক্যারাটিনাইজেশনটা। ভাইয়া ক্যারাটিনাইজেশন ওটা তো আমাদের স্কিনের এপিডার্মিসে যে ক্যারাটিনোসাইট থাকছে, হ্যাঁ, সেটা যে ধাপে ধাপে অতিক্রম করে আমাদের স্ট্যাটাম বেসালি থেকে স্ট্যাটাম কর্নিয়াম পর্যন্ত যাচ্ছে, এই প্রসেসটাই হচ্ছে কর্নিফিকেশন। একটা ইনম্যাচিউর একটা কেরাটিনোসাইট যখন ধাপে ধাপে পরিবর্তন শেষ করে শেডিং এর পর্যায়ে চলে আসছে, সেটাকে বলা হচ্ছে কর্নিফাইড কেরাটিনোসাইট, হ্যাঁ না, কর্নিফাইড এপিথেলিয়াম যেটাকে আমরা বলছি, সেটা তো আমরা এপিডার্মিসে পড়ে থাকি, এটা আমরা এখন ডার্মিস পড়ছি। কর্নিফিকেশন আশা করি আপনারা ডিটেলস পড়বেন, এপিডার্মিস যখন পড়বেন কেরাটিনোসাইটে কর্নিফিকেশনের কি কি চেঞ্জ হয়, কোন লেয়ারে কেমন সেল গুলো থাকে, স্ট্রাকচার কি কি থাকে, খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এটা আপনারা ডিটেলস এপিডার্মিস ক্লাসটাতে পড়বেন, ঠিক আছে ভাইয়া। কর্নিফিকেশন হচ্ছে আমাদের কেরাটিনোসাইটের যে ইম্যাচিউর থেকে ম্যাচিউর হওয়ার প্রসেস, এটাকে বলা হচ্ছে কর্নিফিকেশন, যদি আমি এক লাইনে বলি। আর প্রসেসটা তো অনেক লম্বা প্রসেস, আপনারা এপিডার্মিস ক্লাসটাতে পড়বেন। এই ডার্মিস রিলেটেড যেটুকু বললাম, এটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা এনশিওর করবেন। চাইলে আপনারা আপনার যে মেসেজ অপশন আছে জুমে, সেখানেও
কোশ্চেন করতে পারেন, আমি দেখবো। আচ্ছা, তাহলে এবার পড়ছি কোলাজেন। কোলাজেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের স্কিন অ্যানাটমি থেকেও যেমন পড়তে হবে, এর পাশাপাশি আমাদের হিস্টোলজি থেকেও পড়তে হবে। হ্যাঁ, কোলাজেনটা হচ্ছে আমাদের বডির মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন, মানে আমার শরীরে যত প্রকার প্রোটিন আছে সবচেয়ে বেশি প্রোটিন হচ্ছে কোলাজেন। ঠিক আছে, এবং এটা ড্রাই ওয়েটের 70% গঠন করে। এবং আমাদের ডার্মিসেরও একটা মেইন মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট হচ্ছে কোলাজেন। তাহলে এখানকার প্রতিটা লাইনই ইম্পর্টেন্ট, প্রতিটা কথা ইম্পর্টেন্ট। মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন কি? কোলাজেন। এটা এসবি হিসেবে আসতে পারে, কত পার্সেন্ট অফ ড্রাইড, এটা এসবি হিসেবে আসতে পারে। এভাবে কোশ্চেন দিতে পারে, যেমন ডার্মিসের মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট কোনটা, কোলাজেন, ইলাস্টিক ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স, ফাইব্রোনেকটিন, আরেকটা কিছু দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এগুলো এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা সিঙ্গেল কোলাজেন বান্ডেলের থিকনেস হচ্ছে 1 মিলিমিটার। হ্যাঁ, এবং এই 1 মিলিমিটার একটা স্ট্রাকচার, সে কিন্তু না মানে 10 থেকে 40 কেজি পর্যন্ত ওয়েট বেয়ার করতে পারে উইদাউট ব্রেকিং। হ্যাঁ, তাহলে এটার টেনসাইল স্ট্রেংথটা কত বেশি এটা দেখেই আমরা বুঝতে পারি যে এত সূক্ষ্ম একটা জিনিস, এটার ভার বহন ক্ষমতা কত বেশি। তাহলে কোলাজেনের ফাংশনটাই হচ্ছে আমার বডির যে টেনসাইল স্ট্রেংথ আছে সেটাকে প্রোভাইড করা। এই জন্য এই কোলাজেন আমার, এটার প্রপার সিনথেসিস, এটার অ্যাকুমুলেশন, এটার ক্রস লিঙ্কিং, এটা আমার বডির ওন হিলিং এর জন্য এবং স্কার ফরমেশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে কোলাজেন কোথায় কোথায় ইম্পর্টেন্ট, কোন কোন জায়গায় আমার লাগছে, এবং কোলাজেনের সিনথেসিস, অ্যাকুমুলেশন, ক্রস লিঙ্কিং, তিনটা কথা। হ্যাঁ, এটা আমার বডির ওন হিলিং এর জন্য এবং স্কার ফরমেশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, এখন আমরা যদি কোলাজেন স্ট্রাকচারটা পড়ি, তাহলে এটা কম্পোজড অফ থিনার মাইক্রোফিব্রিলস। হ্যাঁ, মানে থিনার মাইক্রোফিব্রিলস দিয়ে তৈরি হয় কোলাজেন, যেটা মেইনলি এই যে থ্রেড লাইক একটা স্ট্রাকচার, এটা তৈরি হচ্ছে কোলাজেন মলিকিউল। কোলাজেন কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে কোলাজেন প্রোটিন যেটা আমার বডির, আর একটা কোলাজেন ফাইবার। হ্যাঁ, এই কোলাজেন মলিকিউল যেটাকে বলা হচ্ছে সেটা আমাদের মেইন যে প্রোটিন মলিকিউল যেটা, সেটা। ঠিক আছে, আর ফাইবার যখন আমরা বলছি, এই কোলাজেন মলিকিউলটা যখন অনেক ধাপ পেরিয়ে ট্রপোকোলাজেন, প্রোকোলাজেন, হ্যাঁ, এগুলো ধাপ পেরিয়ে যখন তারপরে ট্রিপল হেলিক্যাল একটা স্ট্রাকচার ফর্মেশন করছে, সেটাকে বলা হচ্ছে কোলাজেন ফাইবার। ঠিক আছে, তাহলে এই যে মাইক্রোফিব্রিল, যেটাকে আমরা কোলাজেন মলিকিউল দিয়ে ফর্ম হচ্ছে একটা স্ট্রাকচারাল ইউনিট, সেটাকে বলা হচ্ছে ট্রপোকোলাজেন। এটা একটা রড লাইক স্ট্রাকচার, এটার ডায়ামিটার হচ্ছে 300 ন্যানোমিটার, সরি 300 ন্যানোমিটার লং এবং 1.5 ন্যানোমিটার ওয়াইড। এবং এটার তিনটা পলিপেপটাইড চেন রয়েছে, যেগুলো একটা আরেকটার সাথে একটা ট্রিপল হেলিক্যাল কনফর্মেশন তৈরি করে থাকে। হ্যাঁ, এবং প্রত্যেকটা পলিপেপটাইড চেনে থাকে লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রক্সিপ্রোলিন, হাইড্রক্সিলাইসিন এবং গ্লাইসিন। তাহলে কোন অ্যামাইনো অ্যাসিড গুলো থাকছে, এই কথাটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এরা থাকছে হচ্ছে এক্স ওয়াই গ্লাইসিন এই প্যাটার্ন। হ্যাঁ, এক্স ওয়াই বলতে এক্স এ হয় হাইড্রক্সিপ্রোলিন থাকছে অথবা হাইড্রক্সিলাইসিন থাকছে, কিন্তু গ্লাইসিনটা কিন্তু কনস্ট্যান্ট। এক্স ওয়াই জেড যদি আমরা চিন্তা করি, তাহলে জেড পোর্শনে গ্লাইসিনটা কনস্ট্যান্ট, এক্স ওয়াইটা অল্টারনেটিভলি হয় হাইড্রক্সিপ্রোলিন অথবা হাইড্রক্সিলাইসিন দিয়ে অকুপাই হচ্ছে। ঠিক আছে, এই যে আমার ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে তিনটা মাইক্রোফিব্রিল দিয়ে, এদের যে অ্যালাইনমেন্ট সেটা স্ট্যাবিলাইজ হচ্ছে, সেই স্ট্রাকচারটা যেন ভেঙে না যায়। একটা, যেহেতু এ নিজে আমার বডিকে টেনসাইল স্ট্রেন্থ দিচ্ছে, তার মানে এর মধ্যকার যে স্ট্যাবিলিটি, সেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই স্ট্যাবিলিটিটা মেইনলি আসছে ইন্ট্রামলিকুলার অ্যান্ড ইন্টারমলিকুলার ক্রসলিঙ্ক। তাহলে এই যে তিনটা মলিকিউল, হ্যাঁ, এই তিনটা মলিকিউলার এক্স ওয়াই জেড এর মধ্যকার বন্ডিংটা যেমন আমার জন্য জরুরি, তেমন পাশাপাশি কোলাজেন মলিকিউল গুলো যখন তৈরি হচ্ছে, তখন ইন্টারমলিকুলার এই
ক্রস লিঙ্কিংটাও আমার স্টেবিলাইজেশনের জন্য জরুরি। এবং এই যে 3 মলিকিউল থাকছে এরা কিন্তু চেইন আকারে একটা একটার সাথে কানেক্টেড হয় না, যে এটা 3টা মলিকিউল থাকলো এরপর আবার 3টা, এরকম না, এরা পাশাপাশি কানেক্টেড হয়ে হয়ে একটা স্ট্রাকচার ফরমেশন করছে। আচ্ছা, এখানে 13 নোন টাইপ অফ কানেক্টিভ টিস্যু কোলাজেন রয়েছে, যার মধ্যে আমাদের স্কিনে পাওয়া যায় 6। ঠিক আছে, 6টা আমাদের স্কিনে পাওয়া যাচ্ছে। তো আমরা স্কিনের জন্য আমরা যেগুলো পাচ্ছি সেগুলো এখান থেকে আমরা পড়বো। নর্মাল হিউম্যান স্কিনে 2টা মেজর কোলাজেন রয়েছে, সেটা হচ্ছে টাইপ 1 এন্ড টাইপ 3। তাহলে এটা এমসিকিউ হিসেবে আসতে পারে, টাইপ 1 এন্ড 3। এবং টাইপ 1 কোলাজেনটা একটু ডিটেলস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এটার ওয়াইড হচ্ছে 5 মাইক্রোমিটার, অ্যারেঞ্জড ইন ডেন্স অর্থোগোনাল নেটওয়ার্ক ইন দ্য রেটিকুলার ডার্মিস। আমরা রেটিকুলার ডার্মিসে দেখে এসেছি, হ্যাঁ। তাহলে আমাদের রেটিকুলার ডার্মিসে কোন কোলাজেনটা বেশি থাকছে? টাইপ 1 কোলাজেন। ঠিক আছে, এবং টাইপ 3 কোলাজেন যেটা, এটা আরেকটা নাম হচ্ছে, আগে বলা হতো এটাকে রেটিকুলিন। এটা লুজলি অ্যারেঞ্জ থাকে এবং মেইনলি থাকে হচ্ছে আমাদের অ্যাডভেন্টিশিয়াল ডার্মিসে। ঠিক আছে, টাইপ 3 কোলাজেন এটা প্রিন্সিপালি কোথায় থাকছে? অ্যাডভেন্টিশিয়াল ডার্মিসে। আর কোথায় কোথায় থাকতে পারে? এটা হোল থিকনেস অফ দ্য হিউম্যান ডার্মিসে থাকতে পারে। এবং এটা মোটামুটি সব সময়ই টাইপ 1 কোলাজেনের আশেপাশেই থাকে, মানে যেখানে টাইপ 1 কোলাজেন থাকছে তার আশেপাশে একটা ক্লোজ অ্যাসোসিয়েশনে থাকছে টাইপ 3 কোলাজেনটা। টাইপ 3 কোলাজেন এটা প্রমিনেন্ট কোথায়? বেনেথ দা এপিডার্মাল বেসমেন্ট মেমব্রেন জোন। এটা কিন্তু একটা এসবি হিসেবে আসতে পারে, হ্যাঁ? কোথায় প্রমিনেন্ট থাকছে? বেনেথ দা এপিডার্মাল বেসমেন্ট মেমব্রেন জোন, যেখানে এরা ইন্টারমিঙ্গেল করে থাকে টাইপ 1 কোলাজেন ফাইবার, যেটা আমরা আগেই বললাম যে যেখানে টাইপ 1 কোলাজেন থাকে সেখানে টাইপ 3 কোলাজেন একটা ক্লোজ অ্যাসোসিয়েশনে থাকে। এই কোথায় কোথায় থাকছে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে টাইপ 3 কোলাজেন একটা অ্যাডজাংটিভ রোল প্লে করে, মানে এপিডার্মিস, আমরা ডার্ম এপিডার্মাল জাংশনটা ক্লাসটা আমাদের হয়েছে, সেখানে তো অনেকগুলো অ্যাঙ্করিং ফাইবার ফিব্রিল রয়েছে। ঠিক আছে, এবং টাইপ 3 কোলাজেন এটাও কিন্তু আমাদের এপিডার্মিসটাকে ডার্মিসের সাথে অ্যাঙ্কর করতে একটা রোল প্লে করে। এছাড়া টাইপ 3 কোলাজেন আরো পাওয়া যায় ভেসেল ওয়ালে, অ্যারাউন্ড দা এডিপোসাইট। ঠিক আছে, এরপর টাইপ 1 কোলাজেন, এটা হচ্ছে আমাদের টোটাল কোলাজেন ইন অ্যাডাল্ট স্কিন, যত কোলাজেন থাকছে তার মধ্যে 80%, মানে মেজরিটি হচ্ছে আমাদের টাইপ 1 কোলাজেন। ঠিক আছে, এবং টাইপ 3 কোলাজেনটা অনলি 15% থাকছে। এবং ফিটাল স্কিন যদি আমরা চিন্তা করি তাহলে ইনিশিয়ালি থাকছে 50% টাইপ 3 কোলাজেন, এবং পরবর্তীতে যখন ম্যাচিউর হচ্ছে, আমরা ফিটাল যখন ম্যাচিউর হচ্ছে, অ্যাডাল্ট হচ্ছে, তখন সেটা কিন্তু আবার পরবর্তীতে টাইপ 1 কোলাজেন দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। টেনসাইল স্ট্রেংথ অফ দ্য এপিডার্মিস মোস্টলি কে প্রোভাইড করছে? আমার টাইপ 1 কোলাজেন। ঠিক আছে, তাহলে টাইপ 1 কোলাজেনের যদি আমরা বোল্ড লাইন চিন্তা করি, এটা 80% অফ অ্যাডাল্ট কোলাজেন, মোস্ট টেনসাইল স্ট্রেংথ অফ ডার্মিস। ঠিক আছে, এবং এটা তো মেজরিটি পোর্শন থাকছে এটাই। এরপর আমাদের টাইপ 3, আমরা টাইপ 1 এবং টাইপ 3 নিয়ে আলোচনা করলাম। এরপর টাইপ 4 কোলাজেন, এটা হচ্ছে মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ বেসমেন্ট মেমব্রেনস। ঠিক আছে, শুধুমাত্র ডার্মো এপিডার্মাল জাংশন না, আমার বডির যেখানে যেখানে বেসমেন্ট মেমব্রেন গুলো রয়েছে, যেখানে আমার যেমন নার্ভ, ব্লাড ভেসেল, স্মুথ মাসেল, হ্যাঁ, এপিথেলিয়াল স্ট্রাকচার অফ দ্য অ্যাডনেক্সন, সব জায়গায় বেসমেন্ট মেমব্রেন জোনের স্ট্রাকচারাল কম্পোনেন্টটি সবচেয়ে বেশি থাকছে টাইপ 4 কোলাজেন। ঠিক আছে, টাইপ 4টা অন্যান্য ইন্টারস্টিশিয়াল কোলাজেন যেমন টাইপ 1 এবং টাইপ 3 থেকে আলাদা, কারণ এটার ক্ষেত্রে কিছু নন কোলাজেনাস সাবস্টেন্স থাকে, হ্যাঁ, এবং আমরা একটু আগে যে স্ট্রাকচার পড়েছি এক্স ওয়াই গ্লাইসিন, সেটা এখানে মেনটেন হয় না। ঠিক আছে, এবং এই যে স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এটার জন্য এই টাইপ 4 কোলাজেন এটা স্ট্রাকচারাল ফ্লেক্সিবিলিটি অ্যাড করে
বাই ফরমেশন অফ এ মেশ লাইক স্ট্রাকচার। ঠিক আছে, আমরা যদি আমাদের বডির যে অন্য জায়গার সব বেসমেন্ট মেমব্রেন জয়েন্ট গুলোতে, যেহেতু আমাদের বডির কিছু এক্সচেঞ্জ হয়, হ্যাঁ, কিছু ম্যাক্রোমলিকুল মাইক্রোমলিকুলের এক্সচেঞ্জ হচ্ছে, সেই জন্য এখানে এই টাইপ 4 কোলাজেন যেটা, সেটা হচ্ছে একটা মেশ লাইক স্ট্রাকচার ফরমেশন করে সেই এক্সচেঞ্জ গুলোকে ফ্যাসিলিটেট করে। ঠিক আছে, এরপর টাইপ 5 কোলাজেন, এটা কোথায় বেশি থাকছে? এটা সারফেস অফ দ্য ডার্মাল সেল। এবং টাইপ 5 কোলাজেন আরো থাকছে আমাদের ব্লাড ভেসেলে উইদিন দা ল্যামিনা লুসিডা অফ দ্য বেসমেন্ট মেমব্রেন জোন। ঠিক আছে, কনসেন্ট্রেটেড থাকছে কোথায়? ব্লাড ভেসেলে, এবং এদেরকে ল্যামিনা লুসিডা অফ দ্য বেসমেন্ট মেমব্রেন জোনে ভালোভাবে দেখা যায়, হ্যাঁ, ডেমনস্ট্রেবল উইদিন দা ল্যামিনা লুসিডা। টাইপ 6 কোলাজেন, এটা হচ্ছে অন্যান্য কোলাজেনের থেকে এটাও আলাদা, কারণ এটাতে হাই কোয়ান্টিটি অফ ডাইসালফাইড বন্ডস থাকে, হ্যাঁ। ডাইসালফাইড বন্ডটাই কিন্তু এদের যে টেনসাইল স্ট্রেংথ, ইলাস্টিসিটি এগুলাকে প্রোভাইড করছে। ঠিক আছে, এবং টাইপ 6 কোলাজেন কোথায় থাকে? কনসেন্ট্রেটেড অ্যারাউন্ড নার্ভ, ব্লাড ভেসেল অ্যান্ড এডিপোসাইট। ঠিক আছে, টাইপ 6 কোলাজেন আরেকটি ইম্পর্টেন্ট রোল হচ্ছে, সে ডার্মাল কোলাজেনাস যে ম্যাট্রিক্স গুলো থাকছে সেগুলোকে, সেগুলোর সাথে আমাদের যে লার্জ স্ট্রাকচার ডার্মিসের নার্ভ, ব্লাড ভেসেল, কোলাজেন বান্ডেল এগুলোকে অ্যাঙ্কর করে রাখছে। ঠিক আছে, ম্যাট্রিক্সের সাথে অন্যান্য স্ট্রাকচার গুলোকে অ্যাঙ্কর করে রাখছে। এরপর টাইপ 7 কোলাজেন, ইট ইজ দ্য মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্কর ফিব্রিন। এটা আমরা ডার্মিপিডার্মাল জাংশনে আরো ডিটেলস পড়েছি বা পড়বো, হ্যাঁ। এটা কিন্তু এসবি হিসেবে এসে থাকে যে টাইপ 7 কোলাজেন কার স্ট্রাকচারাল কম্পোনেন্ট, অথবা অ্যাঙ্করিং ফিব্রিলের মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট কোনটা দিয়ে নিচে আমাদের 1, 3, 4, 6 সবই দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই গেল আমাদের, যেহেতু এখানে আমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট, এই 6টা আমরা এগুলো এখান থেকে পড়বো। কিন্তু অবশ্যই আমাদের, আমরা হিস্টোলজি সেটা জ্যাঙ্কুইরার থেকে পড়ি অথবা সেলিন্ডার থেকে পড়ি, সেখান থেকে কিন্তু আমাদের বাকি পোর্শনও পড়তে হবে। বাকি কোলাজেনের ডিস্ট্রিবিউশন গুলো আমাদের জানতে হবে। এরপর আমাদের মেটাবলিক পাথওয়ে অফ কোলাজেন সিনথেসিস, এটা কিন্তু নতুন যে এডিশনের বই আমাদের মোশালা 4th এডিশন, সেখানে কিন্তু এটাকে টোটালি বাদ দিয়ে দিয়েছে। মানে আমরা এটাকে বাদ দিব না, কিন্তু এখানে আমরা সিলেক্টিভ কিছু জিনিস পড়বো। এটা আসলে টোটাল স্টেপ বাই স্টেপ, এটা আপনাদের জন্য কখনো আসবে না আশা করি। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আসলে কয়টা স্টেপ থাকে, হ্যাঁ, কয়টা স্টেপে আমার কোলাজেন তৈরি হচ্ছে। এখানে মেইনলি 2টা স্টেপ থাকে। প্রথম স্টেপে যে বায়োসিনথেসিস অফ কোলাজেন মলিকিউল যেটা, সেটা শুরু হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এই জায়গাটায়। এরপর সেকেন্ডটাতে এটা একটা ট্রিপল হেলিক্যাল অ্যান্ড হেলিক্সে ফর্মেশন হয় এবং ডাইসালফাইড বন্ড তৈরি করে। এবং থার্ডটাতে এটা কোলাজেনটা সেলের মধ্যে তৈরি হয়ে তখন সেলের বাইরে ট্রান্সফার হয়। এটা হচ্ছে লাস্ট স্টেপ। ঠিক আছে, প্রথমে তৈরি হচ্ছে, তারপরে এদের ক্রস লিঙ্কিং হচ্ছে, ট্রিপল হেলিক্স ফর্মেশন হচ্ছে, এবং পরবর্তীতে এটা সেলের বাইরে সিক্রেশন হচ্ছে অন্যান্য প্রোটিন মলিকিউলের মতোই। তো এখানে রাফ এন্ডোপ্লাজমিক শুরু হচ্ছে মেইনলি ফাইব্রোসাইটের মধ্যে। ঠিক আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ ফাইব্রোসাইট এখানে শুরু হচ্ছে, যেখানে আমাদের জানি মেসেঞ্জার না, সেটা ডিটেলস আমাদের লাগবে না। প্রিকারসার মলিকিউল কোনটা এটা লাগবে, হ্যাঁ, প্রোকোলাজেন, এটা আমরা পড়বো যে আমার কোলাজেনের প্রিকারসর মলিকিউল কোনটা, প্রোকোলাজেন, এটা এসবিএ হিসেবে আসতে পারে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোফ্যাক্টর গুলো। হুম, এই যখন কোলাজেন সিনথেসিস হচ্ছে, সেখানে আমাদের কি কি কোফ্যাক্টর রয়েছে? এখানে 2টা এনজাইম রয়েছে, একটা হচ্ছে প্রোলাইল হাইড্রোক্সিলেজ এবং লাইসাইল হাইড্রোক্সিলেজ। এরা মানে এরা প্রোলাইল হাইড্রোক্সিলেজ যেটা, সেটা প্রোলিনকে হাইড্রোক্সিলেশন করে, এবং লাইসাইন রেসিডিউ যেটা, সেটাকে হাইড্রোক্সিলাইজড বাই লাইসাইল হাইড্রোক্সিলেজ। মানে এটা নামের সাথে মিল আছে এনজাইম যেহেতু। ঠিক আছে, এবং এই যে এই স্টেপটাতে
কারা কারা কোফ্যাক্টর হিসেবে কাজ করে? একটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা আমাদের ভিটামিন সি, অক্সিজেন, ফেরাস আয়রন, Fe2, হ্যাঁ, এবং আলফা কিটো গ্লুটারেট। এরা কোফ্যাক্টর হিসেবে কাজ করে ফর বোথ অফ দিস এনজাইমস। এই দুইটা এনজাইমের জন্য কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং পোস্ট ট্রান্সলেশনাল হাইড্রোক্সিলেশন অফ প্রোলিন রেসিডিউ, যেটা আমার প্রোলিনের হাইড্রোক্সিলেশনের পরে হচ্ছে সেই রেসিডিউ যেটা থাকছে, সেটা কিন্তু এই এই স্টেপটাই হচ্ছে আমার কোলাজেন সিনথেসিসের রেট লিমিটিং স্টেপ। এই কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই রেট লিমিটিং স্টেপে কারা কারা কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এই কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা থেকে আমাদের কোশ্চেন এসেছে, এটা আমাদের লাগবে। পোস্ট ট্রান্সলেশনাল হাইড্রোক্সিলেশন অফ প্রোলিন রেসিডিউ, এটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ অফ কোলাজেন সিনথেসিস। এবং এই পোস্ট ট্রান্সলেশনাল হাইড্রোক্সিলেশনের ক্ষেত্রে আমাদের কোফ্যাক্টর হিসেবে কাজ করছে কারা, এটা আপনারা মার্ক করে রাখবেন, পাশে লিখে রাখবেন। এগুলো থেকে কিন্তু এমসিকিউ এসবিএ দুইটাই আসে। এবং এই যে হাইড্রোক্সি প্রোলিন, যেটা সেটা হচ্ছে মানে প্রোলিনের হাইড্রোক্সিলাইজড ফর্ম, যেটা হাইড্রোক্সি প্রোলিন, সেটা আমার কোলাজেনের 3 ডাইমেনশনাল যে কনফরমেশন সেটাকে স্টেবিলাইজ করে। এবং হাইড্রোক্সি লাইসিন যেটা, সেটা পরবর্তীতে গ্লাইকোসাইলেশন রিয়াকশন যখন হয় সেটা সাবস্ট্রেট হিসেবে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে? এই যে প্রথমে আমার হাইড্রোক্সিলেশন হয়ে গেল, এরপরে আমার ডাইসালফাইড বন্ড ট্রিপল হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করবে এবং ডাইসালফাইড বন্ড গুলো আসবে এই আমার কোলাজেন মলিকিউলের মাঝখানে। ঠিক আছে? এবং বেসিক এরপরে আমরা জানি প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে সি টার্মিনাল এবং এন টার্মিনাল। হ্যাঁ, এবং এই টার্মিনাল গুলো এটা ক্লিভ হয়ে বোথ সাইডে দে অ্যারাইজ ট্রপোকোলাজেন। প্রথমে ছিল প্রোকোলাজেন, এরপরে ক্লিভেজ হলো, ক্লিভেজ হয়ে তৈরি হলো আমাদের ট্রপোকোলাজেন। এই ট্রপোকোলাজেনটা হচ্ছে বেসিক কোলাজেন মলিকিউল। ঠিক আছে? প্রিকারসর মলিকিউল এটা প্রোকোলাজেন, এরপর বেসিক কোলাজেন মলিকিউল যেটা, সেটা কিন্তু আমাদের ট্রপোকোলাজেন। এই ক্লিভেজ হওয়ার কারণে যে সুবিধাটা হলো সেটা আমার প্রোকোলাজেন মলিকিউল যেটা, সেটা সেলের ভেতরেই পলিমারাইজেশন হবে না, সে যখন সেলের বাইরে সিক্রেশন হবে তারপরে পলিমারাইজেশনটা হতে হবে। ঠিক আছে? এরপর লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমার কোলাজেন মলিকিউলটা তৈরি হয়ে গেছে, বাইরে চলে আসবে এবং এখানে এসে যে আমার ইন্ট্রামলিকুলার এবং ইন্টারমলিকুলার ক্রস লিঙ্কিং গুলো, সেটা এখানে এসে হবে বাই ফর্মেশন অফ কোলাজেন মাইক্রোফিব্রিল। এই ক্রস লিঙ্কিং প্রসেস যেটা, সেটা এখানে আমাদের লাইসাইল অক্সিডেজ, আগে ছিল হাইড্রোক্সিলেজ, এখন হচ্ছে লাইসাইল অক্সিডেজ, এই এনজাইমটা কাজ করে। এবং এখানে কোফ্যাক্টর হিসেবে কাজ করে কপার। তাহলে ক্রস লিঙ্কিং সি এর সাথে কপার, এখানে এনজাইমটা হচ্ছে লাইসাইল অক্সিডেজ। তাহলে এখানে আমাদের বায়োসিনথেসিস স্টেপটা না লাগলেও, থার্ড এডিশনে দেখবেন একটা ফ্লো চার্ট আছে, সেটা না লাগলেও আমাদের কোফ্যাক্টর গুলো লাগবে। ঠিক আছে? আর রেট লিমিটিং স্টেপ কোনটা, এটা আমাদের লাগবে। আচ্ছা, আর এই ক্রস লিঙ্কিংটাই আমাদের কোলাজেন মলিকিউলটাকে টেনসাইল স্ট্রেংথ দিচ্ছে ইন। আর একটা ওন হিলিং যখন শুরু হয় তখন আস্তে আস্তে আমার কোলাজেনের এই টেনসাইল স্ট্রেংথটাও বাড়তে থাকে। এবং এজিং এর সাথে যেহেতু অক্সিডেটিভ ট্রান্সফরমেশন হয়, সেজন্য কোলাজেন গুলো মোর স্টেবল হয় এবং নন রিডাক্টিবল ফর্মে চলে আসে, মানে সহজে ব্রেকডাউন হচ্ছে না। ক্রস লিঙ্কিংটা যখন মোর স্টেবল হয়ে যায়, একটা জিনিস স্টেবিলিটি বেশি চলে আসে, তখন কিন্তু আর টান দিলে যে অনেক বড় হওয়ার যে সক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। এই জন্য এজড স্কিনে আমাদের এই কোলাজেনের এক্সটেন্সিবিলিটি যে প্রপার্টি আছে, সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে? বয়স হয়ে গেলে তখন কোলাজেনের এক্সটেন্সিবিলিটি প্রপার্টিটা কমে যায়। বোথ নর্মাল স্কিন এবং হিলিং ওন, দুই জায়গাতেই কোলাজেন রিমডেল হয় একটা এনজাইম দিয়ে, যেটা নাম হচ্ছে কোলাজিনেস, যেটা কোলাজেনটাকে ভেঙে ফেলে। এই এনজাইমটা আসছে আমাদের ফাইব্রোসাইট থেকে, ম্যাক্রোফেজ থেকে এবং
পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট থেকে। যেহেতু কোলাজেনের কাজই হচ্ছে আমার কোলাজেন মলিকিউলটাকে ভেঙে এটাকে রিমডেলিং করা, তাই এটা কিন্তু আমার বডির জন্য ভালো না। থাকলে তাহলে আমার বডিতে যেখানে কোলাজেন আছে সে ব্রেকডাউন করে ফেলবে। এই জন্য আমার বডিতে আল্লাহ কিছু ইনহিবিটরি কম্পোনেন্ট দিয়ে দিয়েছেন, যেটা এই কোলাজেন মলিকিউল, এই কোলাজেনের এনজাইমটাকে ইনহিবিট করে রাখে। তারা হচ্ছে আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিন। তাহলে এই কথাটি ইম্পর্টেন্ট যে আমার কোলাজেনাস মলিকিউল এরা ফিজিওলজিক্যালি কাদের মাধ্যমে ইনহিবিটেড হয়, সেটা হচ্ছে আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিন। এরপর আমরা যেহেতু পড়ে এসেছি কপারটা হচ্ছে আমার কোলাজেনের ক্রস লিঙ্কিং এর যে অক্সিডেশন রিয়াকশন হয় সেখানে কোফ্যাক্টর হিসেবে কাজ করে, তাই কপার ডেফিসিয়েন্সি হলে অবশ্যই আমার লাইসাইল অক্সিডেজ এই এনজাইমটার ফাংশনটা ইম্পায়ার্ড হয়ে যাবে এবং আমার কোলাজেন সিনথেসিসটা ডিফেক্টিভ হবে। ঠিক আছে। একই উম, একইভাবে যখন অ্যাসকর্বিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হবে বা স্কারভি হবে, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হবে, তখন কিন্তু আমার যে প্রোলাইল এন্ড লাইসাইল হাইড্রোক্সিলেজ দুটো এনজাইমের অ্যাক্টিভিটিস কিন্তু কমে যাবে। ঠিক আছে, তখন আমার কোলাজেন সিনথেসিসটা ডিফেক্টিভ হবে। কিন্তু দুইটাতেই ডিফেক্ট হচ্ছে, কিন্তু কপার ডেফিসিয়েন্সিটা হচ্ছে একটা স্টেপে এবং ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কিন্তু অন্য স্টেপে ফাংশনটি ইম্পেয়ার হয়। ঠিক আছে। এরপর কেলয়েড আমরা জানি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হিলিং টিস্যু, যেখানে কোলাজেন সিনথেসিসটা ইনক্রিজড হয়ে যায় এবং কোলাজেন ডিগ্রেডেশনের যে ক্যাপাসিটি সেটা কমে যায়, এই জন্য অ্যাবনর্মাল একটা স্কার টিস্যু এখানে ফর্মেশন হয়। এরপর আমাদের রিসেসিভ এপিডার্মোলাইসিস বুলোসা ডিস্ট্রফিকা, এই জায়গাতে কোলাজিনাস যে এনজাইম যেটা এটার অ্যাক্টিভিটি বেড়ে যায়, এজন্য সে হচ্ছে আমার কোলাজেনটাকে ভেঙে ফেলে। এর ফলে আমার স্কিনের ইন্টিগ্রিটিটা নষ্ট হয়, ফলে ব্লিস্টার ফর্মেশন হয়। ঠিক আছে। এবং এটা হয় হচ্ছে আপার পার্ট অফ দা ডার্মিসে। আমরা যখন ডিজিজ পড়বো, বুলাস ডিজিজ অথবা জেনোডার্মাটোসিস, তখন আমরা এই প্যাথোজেনেসিসটা কোরিলেট করতে পারবো যে আমার রিসেসিভ এপিডার্মোলাইসিস বুলোসা ডিস্ট্রফিকাতে আমার ডিফেক্টটা কোথায়। এটার জন্য ব্লিস্টার ফর্মেশন হচ্ছে আপার মোস্ট পার্ট অফ দা ডার্মিসে। এবং অ্যাকিউট এপিডার্মালাইসিস বুলোসা যেটা, সেখানে আমার কার্বক্সি টার্মিনাল ডোমেইন যেটা টাইপ 7 কোলাজেন এখানে ডিফেক্ট থাকছে। ঠিক আছে, দুইটাতে কিন্তু ব্লিস্টার ফর্মেশন হচ্ছে, কিন্তু দুই জায়গায় কিন্তু প্যাথোলজিটা ডিফারেন্ট এবং সাইড অফ ডিফেক্টটাও ডিফারেন্ট। আমরা যখন পুরোটা পড়ে ফেলবো, এই অ্যানাটমিটা আমাদের জন্য সহজ হবে যখন আমরা ক্লিনিক্যাল পোর্শনটা পড়ে এই ক্লিনিক্যাল পোর্শনের সাথে রিভার্সলি এসে অ্যানাটমিটাকে আবার কোরিলেট করব, তখন আমাদের জন্য এটা পড়াটা অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক আছে। এবং তাহলে আমরা মোটামুটি কোলাজেনটা পড়লাম। এখানে কোলাজেনের স্ট্রাকচার ইম্পর্টেন্ট, সাথে আমাদের কি কি টাইপের কোলাজেন আছে, এদের ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট, এই কোলাজেন সিনথেসিসের পাথওয়েতে আমাদের কোফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট এবং স্টেপ গুলো কোনটা কোথায় হচ্ছে ইম্পর্টেন্ট, এবং শেষে এসে এখানে কিছু কথা আছে এটা আমাদের জন্য লাগবে। তাহলে শুধু স্টেপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আর বাকি যে পোর্শন গুলো মার্ক করা নেই সেগুলো থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে না। তাও কেউ কেউ যদি চিন্তা করেন যে আমি পড়বো, তাহলে পড়তে পারেন, সমস্যা নেই, পুরোটা বোঝার জন্য সময় থাকলে পড়তেই পারেন। তাহলে সামারিতে যদি আমরা দেখি, কোলাজেন এটা একটা প্রোটিন, ফাইব্রোসাইট দিয়ে আসে এবং আমার বডিকে টেনসাইল স্ট্রেংথ প্রোভাইড করে। ঠিক আছে, এই গেল আমাদের কোলাজেন ফাইবার। তাহলে কোলাজেনে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তারপরে আমরা ইলাস্টিক ফাইবার এটা পড়বো। ইলাস্টিক ফাইবার এটা হচ্ছে আমার স্কিনের ডার্মিসের ড্রাইওটে 3% ফর্ম করছে। হ্যাঁ, আগে ছিল আমাদের কোলাজেন, এখন
ইলাস্টিক ফাইবার, এটা 3% অফ দ্য ডায়ামিটার অফ দ্য ডার্মিস ফর্ম করছে, এবং এটা হচ্ছে একটা ওয়েভি স্ট্রাকচার। হ্যাঁ, একটা ওয়েভি ফাইবার যখন কন্ট্রাক্টেড থাকে তখন যদি আমরা এটাকে টান দিই, হ্যাঁ, এটা যদি আমরা টান দিই তাহলে এটা এর নর্মাল যে ওয়েভি অবস্থায় এর যেটা লেন্থ ছিল তার ডাবল হয়ে যাবে এবং এটা তখন স্ট্রেট হয়ে যাবে। ঠিক আছে, রাবারের মতো যদি চিন্তা করি, হ্যাঁ, টান দিলে এটার এক্সটেন্সিভ ইলাস্টিসিটিটা তখন এবং লেন্থটাও তখন বেড়ে যায়। কোলাজেনের সাথে তুলনা করলে আমাদের ইলাস্টিক ফাইবারটা এটা হচ্ছে ওয়েভি ব্রাঞ্চি, কিন্তু আমার কোলাজেনটা কিন্তু ওয়েভিও ছিল না, সে একটা একজন আরেকটা ব্রাঞ্চও ফর্ম করে না। ঠিক আছে, আর এটা ডায়ামিটার হচ্ছে 1 to 3 মাইক্রোমিটার। আমরা যদি ক্লিনিক্যাল ডিস্ট্রিবিউশন এবং ডিজিজ অ্যাসোসিয়েশন চিন্তা করি তাহলে আমাদের ইলাস্টিক ফাইবার কোথায় কোথায় অ্যাবসেন্ট থাকে? অ্যাবসেন্ট থাকে স্কার কেলয়েডে এবং ডার্মাটোফাইব্রোমাতে, এবং এই নাম্বারটা কমে যায়, অথবা সেটা তো অ্যাবসেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে অ্যানিটোডার্মা। মানে টোটালি অ্যাবসেন্ট থাকে স্কার কেলয়েড ডার্মাটোফাইব্রোমাতে এবং অ্যানিটোডার্মা, এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন। এই ক্ষেত্রে নাম্বারও কমে যেতে পারে অথবা টোটালি অ্যাবসেন্ট থাকতে পারে, এবং এক্ষেত্রে দেখা যায় স্কিনটা কি হয়ে যায়, ল্যাক্স হয়ে যায়, বালজিং হয়ে যায়। হ্যাঁ, কারণ আমার ইলাস্টিক ফাইবারের কাজই হচ্ছে আমার স্কিনের যে ইলাস্টিসিটি সেটাকে মেনটেন করা, এই যে ত্বকের যে টান টান ভাব সেটাকে মেনটেন করে আমার ইলাস্টিক ফাইবার। যখন এজড হয়ে যায়, বয়স্ক মানুষের চামড়া যে পুছে যায়, সেটা হচ্ছে আমার ইলাস্টিক ফাইবার গুলো তখন প্রপারলি কাজ করে না, অথবা এজিং এর জন্য তার প্রপার্টিটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমার স্কিনে তখন রিঙ্কেলস চলে আসে। ঠিক আছে, ইলাস্টিক ফাইবারের কাজই হচ্ছে আমার স্কিনটাকে ল্যাক্স হতে বাধা দেয়া। এই দুটো ডিফেক্ট অফ ইলাস্টিক ফাইবার, যেমন ডার্মাটোসিস আর কি, এদের মধ্যে রয়েছে কিউটিস ল্যাক্সা এন্ড সিউডোডার্মাটোমা ইলাস্টিকা। মানে ক্লিনিক্যাল কন্ডিশন দুইটা আমাদের পরে এত ডিটেলস পড়তে হয় না, খুবই সুপারফিশিয়াল পড়বো আমরা, কিন্তু নাম দুটো জানতে হবে। হ্যাঁ, এই ডিফেক্ট অফ ইলাস্টিক ফাইবার কারা কারা, কিউটিস ল্যাক্সা এবং সিউডোডার্মাটোমা ইলাস্টিকা। এগুলোতে স্কিনটা ল্যাক্স হয়ে যায় এবং স্ট্রেচ করার পর নর্মাল ফ্যাশনে নর্মাল স্কিন, আমাদের স্কিন যেভাবে তার পূর্বের অবস্থানে ফেরত যায় সেটা যায় না। আচ্ছা, আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ইলাস্টিক ফাইবারটাকে দেখি, এটাতে আহ, দু উম, এক্ষেত্রে দুটি কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে ইলাস্টিন, যেটা প্রোটিন মলিকিউলস, ইনসলিবল প্রোটিন, যেটা 85% অফ টোটাল কন্টেন্ট অফ ম্যাচিউর ইলাস্টিক ফাইবারের থাকে। হ্যাঁ, মেজরিটি পোর্শনই হচ্ছে ইলাস্টিন, এবং মাইক্রোফিব্রিল, যেটা ফিব্রিলার যে স্ট্রাকচার সেটা হচ্ছে মাইক্রোফিব্রিল। হ্যাঁ, এটা মেনলি থাকে হচ্ছে ইলেকট্রন ডেন্স মাইক্রোফিব্রিল অফ ইনসলিবল গ্লাইকোপ্রোটিন। তাহলে আমার ইলাস্টিনটা ছিল একটা প্রোটিন এবং আমার মাইক্রোফিব্রিলটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, ডায়ামিটার হচ্ছে 11 ন্যানোমিটার। এটা একটা ফ্রেড অ্যাপিয়ারেন্সে থাকে। ফ্রেড মানে হচ্ছে আহ কাপড় থেকে একটা কোনা বের হয়ে থাকলে যেমন দেখায়, এখানে ছবিটা আছে, হ্যাঁ, কাপড় থেকে একটা কোনা বের হয়ে থাকলে যেমন দেখায়, এটাকে বলা হচ্ছে ফ্রেড অ্যাপিয়ারেন্স। আচ্ছা, তাহলে ইলাস্টিক ফাইবারের প্রপার্টি যেটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সটেন্সিবিলিটি, ইলাস্টিসিটি, রেজিলেন্স। আর এটা মেইনলি আসছে হচ্ছে আমার ইলাস্টিন যে প্রোটিন স্ট্রাকচার, প্রোটিন মলিকিউল, সেটা থেকে আসছে, এবং মাইক্রোফিব্রিল যেটা, সেটা হচ্ছে আমার যে ইলাস্টিক ফাইবারের যে স্ট্রাকচারাল ইন্টেগ্রিটি বা এর স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি, সেটাকে প্রোভাইড করছে মাইক্রোফিব্রিল। রেজিলেন্স মানে হচ্ছে ভার বহন ক্ষমতা। হ্যাঁ, এক্সটেন্সিবিলিটি, ইলাস্টিসিটি এবং রেজিলেন্স এরা প্রোভাইড করছে ইলাস্টিন মলিকিউল এবং স্ট্যাবিলাইজ করছে আমার মাইক্রোফিব্রিল। আমরা যদি ইলাস্টিক ফাইবারকে কনভেনশনাল মাইক্রোস্কোপিতে দেখি তাহলে তিনটা ডিফারেন্ট টাইপের ফাইবার রয়েছে। একটা হচ্ছে অক্সিটালান ফাইবার, একটা ইলাউনিন ফাইবার এবং ইলাস্টিক ফাইবার। অক্সিটালান ফাইবার যেটা, এটা হচ্ছে মোস্ট সুপারফিশিয়ালি থাকে, এরা থিন এবং ওরিয়েন্টেড পারপেন্ডিকুলার টু দা ডার্মো এপিডার্মাল জাংশন।
ঠিক আছে, অক্সিডাইলান ফাইবার। এটাও আমরা ক্যাপিলারি রেটিকুলার ডায়ামিসের যেমন কম্পারিজন হিসেবে পড়েছি, এটাও সেভাবে পড়তে হবে। এখান থেকেও প্রশ্ন আসে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমার অক্সিডাইলান ফাইবারটা মোস্ট সুপারফিশিয়াল, পারপেন্ডিকুলার টু দা ডার্মো এপিডার্মাল জাংশন, এবং কম্পোজড অফ বান্ডেল অফ টিবিউলার মাইক্রোফিব্রিলস। ঠিক আছে, এবং অক্সিডাইলান ফাইবার যেটা, এরা কানেক্টেড থাকে প্লেক্সাস অফ, এটা কানেক্টেড প্লেক্সাস অফ ফাইবার টার্ন ইলাউনিন ফাইবার। তাহলে সুপারফিশিয়ালি থাকলো অক্সিডাইলান ফাইবার, এরা যখন পরবর্তীতে আমার প্যাপিলারি থেকে রেটিকুলার ডার্মিসের দিকে আসছে, তখন এর একটা প্লেক্সাস ফর্ম করছে অন্য আরেকটা ফাইবারের সাথে, যেটার নাম হচ্ছে ইলাউনিন ফাইবার। হ্যাঁ, এই ইলানিন ফাইবার যেটা, এটাতে কিন্তু মাইক্রোফিব্রিল পোর্শনটা বেশি থাকে এবং ইলাস্টিনটা কম থাকে। এবং ইলানিন ফাইবারটা এটা প্লেক্সাস ফর্ম করে ক্যাপিলারি ডার্মিসে, যেটা প্যারালাল থাকে ডার্মো এপিডার্মাল জাংশনে। আর আমার অক্সিডাইলান ফাইবার ছিল পারপেন্ডিকুলার টু দা ডার্মো এপিডার্মাল জাংশন। প্রতিটা কথাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে। হ্যাঁ, এগুলো বাদ দেওয়া যাবে না। কোনটা পারপেন্ডিকুলার টু হোয়াট, হ্যাঁ, পারপেন্ডিকুলার টু থিন সারফেস না ডার্মো এপিডার্মাল জাংশন। ঠিক আছে। আচ্ছা, স্পেরিউলস অফ ইলাস্টিক ইলানিন ফাইবার। আচ্ছা, এটা এই প্লেক্সাসের মধ্যে কিছু উঁচু উঁচু গোলকের মতো স্ট্রাকচার থাকে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে ইলাস্টিক গ্লোব। এটা জাস্ট জানার জন্য। এরপরে ইলানিন ফাইবার যেটা, এটা কানেক্টেড থাকছে হচ্ছে থিক ইলাস্টিক ফাইবার। তাহলে এখানে ইলাস্টিক ফাইবারের কথা কিন্তু ঠিক বলা হয়েছে। আর আগে যারা ছিল তাদের ক্ষেত্রে আমরা অক্সিটালান যেটা, এটা থিন ছিল, 11 ন্যানোমিটার ছিল ডায়ামিটার। এরা কোথায় থাকছে? এরা থাকছে রেটিকুলার ডার্মিসে। হ্যাঁ, ইলাস্টিক ফাইবারটা থাকছে মেইনলি রেটিকুলার ডার্মিসে এবং মোস্টলি প্যারালাল টু দ্য স্কিন সারফেস। তাহলে এটাও ইম্পর্টেন্ট, এই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়োকেমিক্যালি ইলাস্টিন এটা এখানে থাকছে আমাদের কোলাজেন যেমন ফর্ম হচ্ছিল পলিপেপটাইড চেইন অফ ট্রপোকোলাজেন, তেমন ইলাস্টিক ফাইবার যেটা, সেটা তৈরি হচ্ছে ফ্রম ট্রপো ইলাস্টিন। ঠিক আছে, এটা হচ্ছে প্রিকারসর মলিকিউল। এখানে ইলাস্টিন যেটা, এরা রিলেটিভলি অ্যামাইনো অ্যাসিড আমরা আগে পড়েছি। কারা কারা বেশি ছিল ওখানে? গ্লাইসিন, হাইড্রোক্সিলাইসিন এবং লাইসিন। আর এক্ষেত্রে হচ্ছে ভ্যালিন এবং অ্যালানিনটা বেশি থাকবে, কিন্তু মিথিওনিন এবং সিস্টিন এখানে একেবারেই থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু কোলাজেন ফাইবারে যেমন হাইড্রোক্সিলাইসিন ছিল, সাথে একটা সুগার রেসিডিউ ছিল, উম, কিন্তু ইলাস্টিক ফাইবারের ক্ষেত্রে শুধুমাত্র 1% হাইড্রোক্সিপ্রোলিন থাকবে। এবং গ্লাইসিন যেটা, সেটার অ্যামাউন্টটা কিন্তু এখানেও মোটামুটি বেশি থাকবে, 1/3। ইলাস্টিনে যে অ্যামাইনো অ্যাসিড থাকছে তার 1/3 হচ্ছে গ্লাইসিন। তাহলে গ্লাইসিনের কথা বলে যদি এমন আসে যে ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যাবাউট ইলাস্টিক ফাইবার, সেক্ষেত্রে যদি গ্লাইসিন 1/3 থাকে, সেটা যেমন ট্রু। রিচ ইন ভ্যালিন এবং অ্যালানিন, যেহেতু ভ্যালিন এবং অ্যালানিনের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ উল্লেখ করা নাই, সেটা কিন্তু ট্রু। হ্যাঁ, কিন্তু রিচ ইন গ্লাইসিন থাকলে সেটা কিন্তু ফলস। এটা আসলে টার্মিনোলজির জন্য আমরা এখানে আটকে যাচ্ছি। রিচ এখানে 1/3 হলেও যেহেতু রিচ ইন কথাটা উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ফলস অ্যান্সার করবো। এখানে প্রতিটা টার্ম, প্রতিটা অ্যাডভার্ব কিন্তু এটার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপর মাইক্রোফিবুলার কন্টেন্ট। এতক্ষণ তো আমরা ইলাস্টিন যে প্রোটিন মলিকুল সেটার কথা বলছিলাম। এরপর মাইক্রোফিবুলার কম্পোনেন্ট যেটা, সেটা অবশ্যই ইলাস্টিন মলিকিউল যেটা, প্রোটিন মলিকিউলের চেয়ে ফিবুলার কম্পোনেন্টটা আলাদা। এক্ষেত্রে ভ্যালিন এবং অ্যালানিন, গ্লাইসিন এটা সবাই কম থাকে। ঠিক আছে, কিন্তু ইলাস্টিক ফাইবারে
সুগার রেসিডিউটা, মাইক্রোফিব্রিল সব ইলাস্টিক ফাইবারে সুগার রেসিডিউটা অনেক বেশি থাকে এবং তাদের মিথিওনিন এবং সিস্টিনটা বেশি থাকে। যেমন আমরা উপরেই মাত্র দেখে আসলাম যে ইলাস্টিনে কিন্তু কোনো মিথিওনিন এবং সিস্টিন নাই, কিন্তু আমাদের মাইক্রোফিব্রিলার কম্পোনেন্টে কিন্তু মিথিওনিন এবং সিস্টিনটাই বেশি থাকছে। এবং এক্ষেত্রে নিউমেরাস ডাইসালফাইন বন্ড থাকছে, যেটার জন্য আমার এই স্ট্রাকচারটা ইনসলিবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিব্রিলিন এটাও হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, যেটা আমাদের ইলাস্টিক ফাইবারের মাইক্রোফিব্রিল যেটা সেটাকে ফর্ম করছে। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোফিব্রিলের একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট ফিব্রিলিন। তাহলে ইলাস্টিকের স্ট্রাকচারাল কম্পোনেন্ট ছিল ইলাস্টিন এবং মাইক্রোফিব্রিলের স্ট্রাকচারাল কম্পোনেন্ট হচ্ছে ফিব্রিলিন। দুইটার অ্যামাইনো অ্যাসিড কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, যেহেতু যেটা ভিন্ন প্রোটিন আছে। এরপর বায়োসিনথেসিস অফ ইলাস্টিক ফাইবার, এটা কোথায় তৈরি হচ্ছে? ফাইব্রোসাইটে তৈরি হচ্ছে। এটা ক্ষেত্রে দুইটা স্টেজ আছে। প্রথমটাই হচ্ছে মাইক্রোফিব্রিলটা সিক্রেশন হয় ফ্রম ফাইব্রোসাইট এবং লং সিলিন্ড্রিক্যাল ইনফোল্ডিং অফ দা সিলিন্ড্রিক্যাল সেল সারফেসের সাথে সিলিন্ড্রিক্যালি থাকে এরা। এবং পরবর্তীতে সেকেন্ড স্টেপে যে নতুন ভাবে ট্রফোইলাস্টিন, যেটা স্ট্রাকচারাল কনস্টিটিউয়েন্ট বা বেসিক স্ট্রাকচার, যেটা প্রথমে মাইক্রোফিব্রিলটা আসছে এবং পরবর্তীতে আমাদের ট্রফোইলাস্টিনটা আসছে ফাইব্রোসাইট থেকে এসে তারা একটা সিলিন্ড্রিক্যাল যে মাইক্রোফিব্রিল ছিল সেটাতে এসে লাগছে এবং পরবর্তীতে একটা কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে যেখানে এনজাইম, লাইসিল অক্সিডেজ এবং এক্ষেত্রেও কোফ্যাক্টর হচ্ছে কপার, তারা এখানে পলিপেপটাইড একটা লিঙ্ক ফর্মেশন করছে। সেক্ষেত্রে দুইটা অ্যামাইনো অ্যাসিড থাকছে, ডেসমোসিন এবং আইসোডেসমোসিন। এদের ক্ষেত্রে এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের নাম লাগবে, কারণ আমার বডিতে অন্য কোথাও এই ডেসমোসিন এবং আইসোডেসমোসিন পাওয়া যায় না। এটা শুধুমাত্র ইলাস্টিক ফাইবারের ক্ষেত্রেই পাওয়া যায়। এবং এই দুইটা এদের এই ক্রস লিঙ্কিং কম্পাউন্ডটার জন্য আমার ইলাস্টিক ফাইবার অন্য যে কোনো ফাইবার বা স্ট্রাকচারের চেয়ে অনেক বেশি ইনসলিবল এবং রিমার্কেবল ইলাস্টিসিটি প্রোভাইড করে। ঠিক আছে, তাহলে সিনথেসিসের ক্ষেত্রে প্রথমে আসে হচ্ছে আমার ফিব্রিলটা, পরবর্তীতে আসে আমার যে ইলাস্টিন মলিকিউল সেটা ট্রপোইলাস্টিন থেকে এসে সে আগে যে ফাইবার পোর্শন আসলো সেখানে এসে অ্যাটাচ হচ্ছে। এবং এক্ষেত্রে এই এনজাইম হিসেবে কাজ করছে, ক্রস লিঙ্কিং এর ক্ষেত্রে এনজাইম কাজ করছে লাইসিল অক্সিডেজ, কোফ্যাক্টর কপার। এবং এখানে দুইটা নতুন অ্যামাইনো অ্যাসিড আছে, একটা ডেসমোসিন একটা আইসোডেসমোসিন, যেটা আমার ইলাস্টিনের জন্য ইউনিক, বডির অন্য কোথাও পাওয়া যায় না। এবং এই ইউনিক অ্যামাইনো অ্যাসিডের জন্য আমার ইলাস্টিক ফাইবারের দুইটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকছে, একটা হচ্ছে এক্সট্রিম ইনসলিবিলিটি এবং রিমার্কেবল ইলাস্টিসিটি। তাহলে এই আশা করি বুঝতে পেরেছেন, এই পুরো কথাটা আমাদের জন্য লাগবে। আমার কোলাজেন, যেমন আমার বডি নর্মাল ফিজিওলজিতেও কিছু কিছু কোলাজেন ব্রেকডাউন হতো, সেই একইভাবে আমার ইলাস্টিন নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে কিছু ব্রেকডাউন হয়। সেই এনজাইমটার নাম হচ্ছে ইলাস্টেজ এবং তারাও ওই একইভাবে আলফা 1 অ্যান্টিট্রিপসিন এবং আলফা 2 ম্যাক্রোগ্লোবিউলিন এটা দিয়ে ফিজিওলজিক্যালি ইনহিবিটেড থাকে। যদি কখনো এই এনজাইম গুলো ডেফিসিয়েন্সি হয় তখন দেখা যায় যে আমার বডি কোলাজেন এবং ইলাস্টিক ফাইবার এগুলো ডিগ্রেডেশনের রেটটা বেড়ে যায়। এখানে ইলাস্টেজ এনজাইম যেটা, এটা কোথা থেকে আসছে? লিউকোসাইট থেকে আসছে। এবং দেখা যায় এটার মানে অ্যাক্টিভিটির জন্য এটা ব্লাড ভেসেলে ড্যামেজ করতে পারে বিভিন্ন টাইপ অফ ভাস্কুলাইটিসে। যেখানে আমার ড্যামেজটা ভেসেলের যে ইনফ্ল্যামেশন, সেক্ষেত্রে আমার ইলাস্টেজের একটা রোল আছে। এই গেল আমার তাহলে ইলাস্টিক ফাইবার। এখানে আমরা স্ট্রাকচার করব এবং এর যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বো। অ্যামাইনো অ্যাসিড গুলো কোনটা বেশি আছে কোনটা কম আছে এটা আমাদের জন্য লাগবে। আর এর যে ফাংশন যেটা আছে অথবা কোফ্যাক্টর আছে শেষে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই গেল ইলাস্টিক ফাইবার। এরপর গ্রাউন্ড সাবস্টেন্স। ইলাস্টিক ফাইবারে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
ইলাস্টিক ফাইবার, তাহলে আমরা এবার গ্রাউন্ড সাবস্টেন্স করছি, হ্যাঁ। গ্রাউন্ড সাবস্টেন্স এটা হচ্ছে একটা অ্যামরফাস এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়াল, যার মধ্যে আমার বডি ফিব্রিলার এবং সেলুলার কম্পোনেন্ট গুলো সাজানো থাকে, ইনক্লুডিং ডার্মিস, মানে আমার শরীরের অন্য অনেক জায়গায়ও থাকছে পাশাপাশি। ডার্মিসও তো আমার বডির একটা ইম্পর্টেন্ট পোর্শন, অ্যাজ স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান। তো সেই জায়গাটাতে আমার গ্রাউন্ড সাবস্টেন্স থাকছে। গ্রাউন্ড সাবস্টেন্স আমার স্কিনে কি কি কম্পোনেন্ট, হ্যাঁ, গ্রাউন্ড সাবস্টেন্সের কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার, ইলেকট্রোলাইট, প্লাজমা প্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড। ঠিক আছে, মিউকোপলিস্যাকারাইড কথা এখানে এসেছে। মিউকোপলিস্যাকারাইড এখানে লং চেন অ্যামাইনেটেড পলিস্যাকারাইড থাকছে, যেটা কোভ্যালেন্টলি লিঙ্ক করছে একটা পলিপেপটাইডের সাথে। এজন্য এটাকে এক্সটেন্সিভলি এটাকে অনেক সময় মিউকোপলিস্যাকারাইডও বলা হয়, মিউকো সাবস্টেন্সে বলা হয়, অথবা মিউসিনও বলা হয়, হ্যাঁ। সবাই হচ্ছে সিনোনিমাস। যে কোনো একটা দিয়ে আমাদের কোশ্চেন আসতে পারে, মিউকোপলিস্যাকারাইড না দিয়ে এগুলো দিয়ে দিতে পারে, এবং প্রোটিওগ্লাইকেন। উম, যখন যাই বলুক না কেন, টোটালটা আসলে আমাদের পলিস্যাকারাইড পলিপেপটাইড কমপ্লেক্সটাকেই বলছে। এটারই নাম হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, মিউকো সাবস্টেন্স অথবা মিউসিন। আচ্ছা, ফাইব্রোসাইট থেকে যে গ্লাইকোসামিনোগ্লাইকেন গুলো আসছে, তার মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটা, একটা হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড এবং ডার্মাটাল সালফেট। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এসবিএ এসেছে প্রিভিয়াসলি, হ্যাঁ। হাইলুরোনিক অ্যাসিড এবং ডার্মাটাল সালফেট, যেটাকে আগে বলা হতো কন্ড্রয়টিন সালফেট। সাথে স্মল অ্যামাউন্ট কি কি থাকছে, কন্ড্রয়টিন 6 সালফেট, যেটাকে আগে কি বলা হতো কন্ড্রয়টিন সালফেট সি, এবং হেপারান সালফেট আর হেপারিন। তাহলে বেশি থাকছে কি কি, এটাও যেমন লাগবে, টোটাল ফরমেশনে কি কি থাকছে সেটাও লাগবে আমাদের, হ্যাঁ। এমসিকিউ এসপিআই দুটোই আসতে পারে। এরপর এই যে আমাদের গ্রাউন্ড সাবস্টেন্সের ফাংশনটা কি, আসলে এ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার রিটেইন করতে পারে, হ্যাঁ। এজন্য এটা আমার ড্রাই অফ স্কিনের মাত্র 0.2% হলেও অনেকটা জায়গা জুড়ে থাকে এই গ্লাইকোসামিনোগ্লাইকেন, এই যে মোস্ট অফ দ্য ভলিউম অফ ডার্মিস, বিকজ এর যা ভলিউম সেটা হচ্ছে 1000 টাইমস মোর ওয়াটার রিটেইন করতে পারে, এবং তার ভলিউমের চেয়ে সে 1000 গুণ বেশি জায়গা দখল করতে পারে। আচ্ছা, আমরা যখন হিস্টোলজিক্যাল সেকশনে দেখি তখন গ্রাউন্ড সাবস্টেন্সটাকে আসলে এমটি স্পেস হিসেবে দেখায়। আমরা কোলাজেন বান্ডেল, এবং যখন আমরা একটা স্লাইড দেখি, সেই স্লাইডে অনেক বান্ডেল থাকে, অনেক সেল থাকে, এই যে ফাঁকা জায়গাটা যেখানে কোনো সেল নাই, কোনো ফাইবার নাই, সেই জায়গাটাই হচ্ছে আমার গ্রাউন্ড সাবস্টেন্স। একটা থালা যদি চিন্তা করি, যেখানে অনেক কিছু আমার এপিডার্মিসের অথবা আমার কানেকটিভ টিস্যুর অনেক কিছু সাজানো আছে, এই প্লেটটাই হচ্ছে আমার গ্রাউন্ড সাবস্টেন্স। এবং এটাতে অনেক রকম ফাইবার, সেল, এগুলোকে সে হোল্ড করে রাখে। ঠিক আছে। আচ্ছা, তো এই গ্রাউন্ড সাবস্টেন্স কে আমরা, আচ্ছা আজান হচ্ছে, হ্যাঁ, তো পরে কন্টিনিউ।
আচ্ছা, এখানে একটু কোলাজেন বান্ডেলের কথা বলে রাখি। এখানে মশলা থার্ড এডিশনে এই বক্সটা আছে, এখান থেকে অবশ্যই আমরা এই টিস্যু ডিস্ট্রিবিউশন যেটা আছে এটা একটু করবো। হ্যাঁ, এবং এটার মধ্যে কোনটা ফিব্রিলার, হুম, এটা একটু জানবো আরবে স্ট্রাকচারটা। ঠিক আছে। আর এই যেটা হচ্ছে অর্থোগোনাল প্যাটার্ন, যেটা আমরা রেটিকুলার ডায়ামিসের কোলাজেনের যে স্ট্রাকচার সেখানে পড়েছি। এটা হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবার, বাম পাশের ছবি যেটা, এই পাশে এটা হচ্ছে রেস্টিং স্টেটে থাকছে। যদি আমরা এটাকে স্ট্রেচ করছি তাহলে ডান পাশের যে ছবিটা আছে এর লেন্থটাও বেড়ে যাচ্ছে এবং এটার যে ওয়েভিনেস সেটা কমে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কোলাজেনের যে সিনথেসিসের স্টেপটা ছিল, প্রিকারসর ছিল। এরপরে এই একই রকম তিনটা চেন এরা পরবর্তীতে অ্যাসেম্বল হয়ে প্রোকোলাজেন তৈরি করছে। এখানে এনজাইম কাজ করছে প্রোকোলাজেন পেপটাইডেস। পরবর্তীতে আসছে আমাদের ক্লিভেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুই পাশে দুইটা পোর্শন এটাকে ক্লিভ করে ফেলছে এবং তৈরি হচ্ছে কোলাজেন মলিকিউল। এই কোলাজেন মলিকিউল, প্রোটিন মলিকিউল গুলো যখন আবার আমাদের মাইক্রোফিব্রিলার যে কম্পোনেন্ট ছিল এর মাঝে যখন অ্যাসেম্বলি হচ্ছে তখন ফর্মেশন হচ্ছে আলটিমেটলি আমাদের কোলাজেন ফাইবার। ঠিক আছে। আর এখন আমরা করছিলাম গ্রাউন্ড সাবস্টেন্স। এই হচ্ছে এখানে আমাদের সব কোলাজেন ফাইবার আছে, ইলাস্টিক ফাইবার আছে। এখানে কোলাজেন ফাইবার গুলো কিন্তু বান্ডেল হিসেবে থাকছে, এখানে কোনো ব্রাঞ্চিং নেই। এটা একজন আরেকজনকে ক্রস করতে পারে কিন্তু এটা কিন্তু ব্রাঞ্চড না। হ্যাঁ, ইলাস্টিক ফাইবারের দিকে দেখেন যে এখান থেকে এই জায়গাটা, এখান থেকে অবশ্যই এরা ব্রাঞ্চ তৈরি করছে। হ্যাঁ, একটা একটা থেকে ব্রাঞ্চ বের হচ্ছে। আর এই পুরাটা আমাদের ফাইবার সেল যেগুলো আছে যে জায়গাটার মধ্যে, সেটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড সাবস্টেন্স। এই ছবিটা ঠিক আছে। আপনারা পরবর্তীতে যখন রেকর্ডেড দেখবেন স্ক্রিনশট রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের এই, আমরা যদি গ্রাউন্ড সাবস্টেন্স কে অথবা মিথোপলিস্যাকারাইড কে দেখতে চাই তাহলে কিছু স্পেশাল স্টেইন আছে। হ্যাঁ, হিস্টোলজিক্যাল স্টেইন আছে যেগুলো দিয়ে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে অ্যালসিয়ান ব্লু এবং আরেকটা হচ্ছে কলোডাল আয়রন। তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট, দুইটা স্টেইনের নাম আমাদের জানতে হবে। এই মিথোপলিস্যাকারাইড এরা সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড কোথায় থাকে? প্যাপিলা অফ দ্য হেয়ার ফলিকল, ইন দ্য অ্যানাজেন অ্যান্ড অ্যারাউন্ড দ্য এক্রাইন গ্ল্যান্ড। এটা এমসিকিউ হিসেবে দিতে পারে যেহেতু দুইটা অপশন আছে এখানে, প্যাপিলা অফ দ্য হেয়ার ফলিকল, অ্যানাজেনের জায়গায় টেলোজেন দিয়ে দিতে পারে, ক্যাটাজেন দিয়ে দিতে পারে। ঠিক আছে। এবং এক্রাইন গ্ল্যান্ড এমসিকিউ হিসেবে আসতে পারে, এসবি হিসেবে আসতে পারে। এই গ্লাইকোসামাইনো গ্লাইকেনের মানে ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে, যেমন এরা হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম এবং ওয়াটার রিটেইন করে। যারা অসমোটিক্যালি অ্যাক্টিভ, তার যে অসমোটিক্যালি অ্যাক্টিভ যে ইন্টারস্টিশিয়াম আছে সেই জায়গাটাতে ওয়াটার এবং সোডিয়ামটাকে হোল্ড করে এবং পরবর্তীতে যেটা আমার বডির হোমোস্টেসিস মেনটেনে হেল্প করে, ইনক্লুডিং দ্য সল্ট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে। এবং হাই ভিসকোসিটি থাকার কারণে এটা আদার কম্পোনেন্ট অফ দ্য ডার্মিসকে একটা সাপোর্ট প্রোভাইড করে। এবং সাবকিউটানাস টিস্যু এবং কম্পোনেন্ট অফ দ্য ডার্মিস মানে যে ফাইবার গুলো আছে, যে সেল গুলো আছে, সবকিছুকে একটা সাপোর্ট দেয়। এবং এটা আমাদের যে স্কিনের যে মসৃণ ভাব যেটা, সেটাও মেনটেন করে আমাদের গ্লাইকোজামিনো গ্লাইকেন। গ্লাইকোজামিনো গ্লাইকেনের এরা চিন্তা করে যে এটা কানেকটিভ টিস্যুর কিছু মেটাবলিজম এটাকে রেগুলেট করে বাই প্রমোটিং গ্রোথ, মাইগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন অফ সেল। তাহলে কানেকটিভ টিস্যুর সেলের কিসে কিসে রোল আছে আমাদের গ্লাইকোজামিনো গ্লাইকেনের? গ্রোথ, মাইগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন। ঠিক আছে। এবং গ্লাইকোজামিনো গ্লাইকেন যখন আমার কোলাজেন সিনথেসিস শুরু হয় না, একটা ওন্ডের হিলিং হচ্ছে, তখন শুরুর দিকের প্রথম 3 দিনের টেনসাইল স্ট্রেংথটা কিন্তু আমার গ্রাউন্ড সাবস্টেন্স প্রোভাইড করে। যেহেতু আমার কোলাজেন সিনথেসিস হতে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগে, এই জন্য এই সময়টাতে আমার গ্রাউন্ড সাবস্টেন্স সেই টিস্যুতে টেনসাইল স্ট্রেংথ প্রোভাইড করে।
আমার গ্লাইকোজামিনোগ্লাইকেনের সিনথেসিস এবং ক্যাটাবলিজম দুইটাই রেগুলেট হয় এফেক্টেড বাই থাইরয়েড হরমোন। এই জন্য আমরা থাইরয়েড ডিসঅর্ডারে হাইপোথাইরয়েডিজমে যখন মিক্সিডিমা পাই অথবা প্রিটিবেল মিক্সিডিমা অফ গ্রেভস পাই, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ মিউসিন অথবা গ্রাউন্ড সাবস্টেন্সের এখানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস থাকার কারণে কিন্তু মিক্সিডিমা, যেটা নন পিটিক ইডিমা যেটা, সেটা ডেভেলপ। ঠিক আছে, এখানে থাইরয়েড হরমোন, তাহলে হরমোনাল একটা রোল আছে, এটা আমাদের জানতে হবে। আর যদি ইনবর্ন ইরর থাকে, মানে জেনেটিক ডিসঅর্ডার থাকে অফ মেটাবলিজম অফ মিউকোপলিস্যাকারাইড, হ্যাঁ, মিউকোপলিস্যাকারাইডে ইনবর্ন ইরর, যেমন হার্লার সিনড্রোম, সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার স্কিনে মিসিং ডিপোজিশন হতে পারে, যেমন থাইরয়েড ডিসঅর্ডারে হয়। থাইরয়েডটা তো অ্যাকোয়ার্ড আর ওটা কনজেনিটাল। এটা গেল আমার ব্রাউন সাবস্টেন্সের আলোচনা। ব্রাউন সাবস্টেন্স আসলে এটা ওয়ান স্টার টপিক, এখান থেকে কোশ্চেন আসলে ওই মিউকোপলিস্যাকারাইডের যে কম্পোজিশন সেখান থেকে কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, এবার ফাইব্রোনেকটিন, এটা থেকে আসলে প্রতিবার প্রশ্ন আসে ব্যাপারটা এমন না, আসতে পারে মাঝে মাঝে। আর নতুন বইটাতে ফাইব্রোনেকটিনটা আলাদা কোনো এন্টিটি না, এটা গ্রাউন্ড সাবস্টেন্সের সাথে একসাথে আলোচনা করা হয়েছে। ফাইব্রোনেকটিন থেকে আমরা খুবই সিলেক্টিভ কিছু কথা বলবো, যেহেতু এটা একটা লেস ইম্পর্টেন্ট টপিক। লাইন বাই লাইন না বলে আমি অ্যাজ এ হোল বলে যাচ্ছি, আপনারা একটু মার্ক করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, ফাইব্রোনেকটিন এটা হচ্ছে একটা অ্যাডহেসিভ হাই মলিকুলার ওয়েট গ্লাইকোপ্রোটিন। এটা কোথায় কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় সেল সারফেসে, সেলুলার ফ্লুইডে এবং কানেকটিভ টিস্যু ম্যাট্রিক্সে। ঠিক আছে, ফাইব্রোনেকটিনের কিছু বায়োলজিক্যাল রোল আছে। ফাইব্রোনেকটিন আসলে এমব্রায়োনিক ডিফারেন্সিয়েশনে, সেলের মুভমেন্ট এবং অ্যাডহেশনের রোল প্লে করে। এছাড়া বোন হিলিং, ইনফ্ল্যামেশন, নিউপ্লাস্টিক গ্রোথ, এসব জায়গায়ও আমার ফাইব্রোনেকটিনের রোল আছে। যদি কোনো কারণে ফাইব্রোনেকটিনের জিনটা ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়, তাহলে ফিটাল ডিমাইস মানে অ্যাবর্শন হয়ে যেতে পারে। আর যদি টোটালি ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, কোনো কোনো মানে সেলটাই টোটালি ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়। আর যদি ডিফেক্টিভ হয়, সেক্ষেত্রে বাচ্চার কিছু কনজেনিটাল কিছু ডিফেক্ট হতে পারে, যেমন আমাদের মোস্ট কমনলি আমরা যেটা শুনি নিউরাল টিউব ডিফেক্ট, ভাস্কুলার ডিফেক্ট, মেসোডার্মাল ডিফেক্ট, এগুলো হতে পারে। আচ্ছা, এটা জাস্ট এমনি জানার জন্য। ফাইব্রোনেক্টিনের টাইপটা আমাদের লাগবে, হ্যাঁ। ফাইব্রোনেক্টিনের টাইপ হচ্ছে মেইনলি টু টাইপ, একটা সেল সারফেস ফাইব্রোনেক্টিন এবং প্লাজমা ফাইব্রোনেক্টিন। প্লাজমা ফাইব্রোনেক্টিন মূলত তৈরি হয় হেপাটোসাইট থেকে। হুম? আর সেল সারফেস ফাইব্রোনেক্টিন যেটা, সেটা আসতে পারে ফাইব্রোব্লাস্ট থেকে, মনোসাইট থেকে, এন্ডোথেলিয়াল সেল থেকে, এপিথেলিয়াল সেল সাথে কেরাটিনোসাইট থেকে, কিছু কিছু এক্সপেরিমেন্টাল কন্ডিশনে এসে থাকে। এরপর স্ট্রাকচার, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এরপরে এখানে একটা ফ্যাক্টরের কথা বলা আছে, যে যদি হেরিডিটারি ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 13 থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ ডিফেক্টিভ অন হিলিং, হ্যাঁ। এই কারণে এই ফাইব্রোনেকটিনের যে ক্রস লিঙ্কিং, সেটা ফ্যাক্টর 13 দিয়ে মেডিয়েটেড হয়। সেজন্য যদি ফ্যাক্টর 13 এর ডেফিসিয়েন্সি থাকলে এটা ডিফেক্টিভ বন্ড হিলিং হয়। আর এই যে ফাইব্রোনেকটিনের যদি ডিরেক্টলি movement and adhesion of the cell during embryonic differentiation, on healing and inflammatory process and neoplastic growth, তাহলে কোথায় কোথায় রোল আছে এটা আমাদের জানতে হবে। আর শুরুর দিকের যে কথাগুলো, টাইপ আর লোকেশনটা জানবেন। ঠিক আছে, আর কোথায় কোথায় পাওয়া যায়, হ্যাঁ, এই যে এই জায়গাটা একটু দেখবো আমরা। ফিব্রিলার, যেমন কোলাজেন ইলাস্টিক ফাইবার, সেলুলার ফাইব্রোনেকটিন, ফিব্রিলার ফাইব্রোনেকটিন, ভাস্কুলার, ভাস্কুলার মধ্যে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল এবং অ্যামরফাস। যদি কোনো জায়গায়
আর যখনই আমার টিস্যুর মডিফিকেশন দরকার হয় সেই সব জায়গাগুলোতে ফাইব্রোনেক্টিনের পরিমাণটা বেশি থাকে। আহ, কোথায় আসলে মডিফিকেশন দরকার হয়? যখন আমার একটা টিস্যু নতুন করে তৈরি হচ্ছে, যেমন এমব্রায়োনাল ডিফারেন্সিয়েশনের সময় লাগছে, অথবা আমার একটা টিস্যু ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেছে, একটা ওন তৈরি হয়েছে, সেই ওনটাকে রিপেয়ার করার জন্য, যেহেতু একটা অ্যাডহেসিভ মলিকিউল, তখন এই ওন হিলিং এর সময় আমার ফাইব্রোনেক্টিনের রোল আছে। এছাড়া যদি ইনফ্ল্যামেটরি প্রসেস আর নিওপ্লাস্টিক গ্রোথ হয়, এই জায়গাটাতেও ফাইব্রোনেক্টিনের রোল রয়েছে। এটা একটু খুবই সুপারফিশিয়ালি পড়বেন, যতটুকু মার্ক করা আছে আর কি, এর বাইরে আশা করি কিছু আসবে না। তো এই ছিল আজকে আমাদের কানেকটিভ টিস্যু, মানে ডার্মিসের যে কানেকটিভ টিস্যু পার্ট, যেটা ডার্মিস, তাতে কোলাজেন, ইলাস্টিক ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স এন্ড ফাইব্রোনেক্টিন। ছোট টপিক হলেও স্কিন অ্যানাটমি এটা তো ইম্পর্টেন্ট টপিক। ডার্মিস কোলাজেন এগুলো থেকে তো প্রতিবারই একাধিক কোশ্চেন আসে। ইলাস্টিক ফাইবার থেকেও কোশ্চেন আসে। গ্রাউন্ড সাবস্টেন্স থেকে প্লাস মাইনাস কোশ্চেন এক বছর না আসলে পরের বছর অবশ্যই আসে। আর ফাইব্রোনেক্টিন রেয়ারলি আসে, কিন্তু তবুও পড়তে হবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের স্কিন অ্যানাটমি ক্লাস। তো কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট হয়ে জিজ্ঞেস করতে পারেন, অথবা ইনবক্সে জানাতে পারেন। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, যদি যেটা ওপেন ফর অল, আমাদের স্টুডেন্ট যারা আছেন অথবা যারা আমাদের সাথে কানেক্টেড নেই কিন্তু ক্লাসটা দেখছেন, আপনারা যারা প্রিপারেশন নিবেন ভাবছেন সামনের জুনের জন্য, অবশ্যই স্কিন অ্যানাটমিটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। বিশেষ করে যারা নতুন করে পড়া শুরু করছেন, তাদের জন্য স্কিন অ্যানাটমিটা একটা, মানে শুরুর দিকে একটা আতঙ্কের নাম থাকে, যেহেতু মশলা বইটা অনেক অগোছালো, অনেক ইনফরমেশন আছে। কিন্তু যখন আপনি দুই একবার পড়বেন, ক্লিনিক্যাল কন্ডিশনের সাথে এগুলোকে কোরিলেট করবেন, তখন আস্তে আস্তে সহজ হয়ে যাবে। হ্যাঁ, আর সব পড়তে যাওয়ার একটা আসলে উচিত হবে না। যতটুকু না পড়লেই না। আর যখন আপনারা পরীক্ষা দিবেন, তখন আসলে আরো বুঝতে পারবেন যে কোথায় গ্যাপ রয়ে গেল। তখন পরীক্ষা দিলে অবশ্যই সেই কোশ্চেন গুলোকে সলভ করবেন, এবং কোথায় ভুল হলো সেটা অবশ্যই সাথে সাথে যে পরীক্ষা দিচ্ছেন সেটা তখনই দেখে ফেলবেন একটু বই থেকে। তাহলে আহ, সেটা পরবর্তীতে মূল পরীক্ষায় আশা করি ভুল হবে না। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, রমাদান মাস, বিকেলে আসলে সবার এনার্জিও থাকে না, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন কিন্তু ভর্তি নেই, যদি ভর্তি হতে চান, সিনাপসের আমাদের অনেকগুলো ব্যাচ রয়েছে। একটা ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ, লং ব্যাচ যেটা, এছাড়া কম্বাইন্ড ব্যাচ রয়েছে, ডিডিবি প্লাস এফসিপিএস অথবা এমডি প্লাস এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন ব্যাচ। শুধুমাত্র ক্লিনিক্যাল ব্যাচও রয়েছে, এবং রয়েছে এক্সাম ব্যাচ। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ব্যাচে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। এবং বিগত বছরগুলোতে আলহামদুলিল্লাহ সিনাপসের আমরা সাফল্যের সাথেই ডার্মাটোলজি পার্ট ওয়ান প্রিপারেশনটাকে সবার কাছে সহজ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের 24 আওয়ার্স মেন্টর সাপোর্ট গ্রুপ তো রয়েছে। আপনাদের যে কোনো সমস্যা আপনার মেসেঞ্জারে আমাদেরকে জানাবেন। যদি ক্লাস করার সময় পরবর্তীতে কোনো সমস্যা মনে করেন, তবুও গ্রুপে জানাবেন, সুবিধা মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যেহেতু সবার পক্ষে তো আর লাইভ ক্লাস করা সম্ভব হচ্ছে না, পরবর্তী রেকর্ডে দেখার সময় কোনো সমস্যা মনে করলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।